নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব ২। ঠিক সেই সময় একদিন সুপ্রভাতে সুভাষ আমাদের বাড়ি এসে হাজির। এত বড় বিস্ময়, এ আনন্দের টান আমি সামলাই কি করে। মোহাম্মদ পর্বতের কাছে যায়নি, তার অন্তরায় ছিল অপরিসীম দ্বিধা ও লজ্জা। তাই পর্বত আজ নেমে এসেছে মোহাম্মদের কাছে। সুভাষ আমায় তাদের বিতর্ক সভায় যোগ দেবার জন্য বলতে এসেছিল। বলা বাহুল্য, এ বিতর্ক সভার উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা সে নিজেই। সে বললে, আমাদের মধ্যে তর্ক বিতর্কের অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ এ দেশে বড় বড় বক্তা, বাকযোদ্ধার বিশেষ প্রয়োজন, মানে স্বাধীনতার জন্য মুখপাত্র। আমি হয়তো তার কথাগুলো হুবহু উদ্ধৃত করতে পারবো না, কারণ এতদিন পরেও ঠিক সেই শব্দগুলি মনে রাখা সম্ভব নয়। কাজেই আমার মনে যা আছে, সে যে ধরনের কথা বলছিল তাই বলবো। মোট কথা, ভাষার পার্থক্য থাকলেও তার বক্তব্যের মূল ভাবার্থ বিকৃত হবে না, এটা আমি জোর করে বলতে পারি। আমি তাকে দীর্ঘদিন ধরে অন্তরঙ্গভাবে দেখেছি। তার আদর্শবাদ সম্বন্ধেও আমি অত্যন্ত ওয়াকিবহাল। তাই জানি এবং বলতে পারি যে এ ধরনের ভুল হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তর্কযুদ্ধ? আকাশ থেকে পড়লাম। খানিকটা সামলে নিয়ে বলি, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি বলেননি যে তর্ক দিয়ে কখনো সত্যের সন্ধান পাওয়া যায় না? তিনি কি বলেছিলেন তাতে আমাদের দরকার কি? অধীরভাবে বললে সুভাষ। আমরা চিরকাল সেই অতীতকে আঁকড়ে থাকবো না, থাকতে পারি না। আমাদের হিন্দু সভ্যতা ও সংস্কৃতির সবচেয়ে ক্ষতি করছে ট্র্যাডিশন, সংস্কার। আমাদের গড়ে তুলতে হবে ভবিষ্যৎকে। কেন, আপনার বাবা কি বলেননি? চোখের সামনে ধরিয়া রাখিয়া অতীতের সেই মহা আদর্শ, জাগিব নূতন ভাবের রাজ্যে, রচিব প্রেমের ভারতবর্ষ। তার কবিতা আপনার মনে আছে? অন্তরে গাঁথা আছে। সুভাষের দৃষ্টি উজ্জ্বল হয়ে ওঠে। তার মতো স্বদেশী কবি দুর্লভ। আপনার ওই প্রাচীন মামুলিবাদীদের দিক থেকে কিছু ভক্তি সরিয়ে এনে আপনার পিতার গৌরবে অধিকতর গর্বিত হয়ে উঠুন। আমি রীতিমতো ধাঁধায় পড়ে গেলাম। অবশ্য সুভাষের কথাটা খুবই ভালো লাগলো, এবং সত্যি কথা বলতে কি, সে আমার কাছে আরও প্রিয় হয়ে উঠল। কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমার পিতৃদেবকে তুলনা করতে ভরসা হয়নি। তা তিনি মামুলি কথাই বলুন বা যাই হোক। আমার পিতৃদেবকে আমি সেদিনও ভক্তি করতাম, আজও তাঁর সম্বন্ধে আমার শ্রদ্ধা তেমনি গভীর দৃঢ়বদ্ধ রয়েছে। কিন্তু তবু বলবো, ওঁরা হলেন ঈশ্বরকোটি, এঁরা জীবকোটি। জীবকোটি যিনি, তাঁর মানসিক ঐশ্বর্য, দেশভক্তি, মানবিকতার চরম সম্পদ সব কিছু থাকা সত্ত্বেও বলবই বলবো, যেহেতু সত্যনিষ্ঠা পিতৃভক্তির চেয়েও বড়, যে তাই আমি কবিকে পারিনি ঈশ্বরের প্রতীক অবতারের সঙ্গে সমাসনে প্রতিষ্ঠিত করতে। কিন্তু সেদিন সুভাষের সে কথার জবাবে চুপ করেছিলাম, কারণ কিশোর মন বিশ্বাস করলেও পারে না বিশ্বাসে আস্থা রাখতে। আমায় চুপ করে থাকতে দেখে সুভাষ খুশি হয়েছিল বই কি। তারপর সে বললে দৃপ্ত কণ্ঠে, হ্যাঁ, দেশের জন্য জীবন দিয়ে আগুন জ্বালিয়ে রাখব, কিন্তু শুধু ভাব প্রবণতায় তো ইন্ধন জোটে না। তাই আমাদের অস্ত্র বর্ম সংগ্রহ করতে হবে, আধুনিক জগতের যোগ্য করে তুলতে হবে নিজেদের। তার শেষ কথায় যেন বসে পড়লাম। সেদিনের সেই পুরাণ পড়া রামকৃষ্ণ ভক্ত, ভক্তিপ্রবণ গায়কের মনের আনাচে কানাচে কোথাও আধুনিকতার তিলমাত্র ঠাঁই ছিল না। সুভাষ ভুল করে এসেছে আমার কাছে, ভুল ভেবে। শেষ পর্যন্ত সে যেন আমার প্রতি করুণা করেই বলল, তা বলে আমি শ্রীরামকৃষ্ণকে অসম্মান বা অশ্রদ্ধা করছি এমন নয়। তবে হ্যাঁ, তার শিষ্য স্বামী বিবেকানন্দকে আমার বেশি ভালো লাগে। আমি আর পারলাম না, বললাম, কিন্তু আমার লাগে না। বিবেকানন্দ তাঁর গুরুর কাছাকাছি স্তরে পৌঁছেছিলেন এ কথা আমি বিশ্বাস করি না।
তাছাড়া একথা তো বিবেকানন্দ নিজেই কতবার স্বীকার করেছেন। সেইখানেই তো তাঁর মহত্ব, প্রতিবাদ করলে সুভাষ। আজ বিশ্বময় শ্রীরামকৃষ্ণকে বিখ্যাত করেছেন তো বিবেকানন্দই। বেশ বুঝতে পারি আমার মুখ লাল হয়ে উঠেছে। আমি যেন বেশ তেতে উঠি তার এ কথায়। বলি, কিন্তু ঈশ্বরপ্রেমী বাজার দরের পরোয়া করে না, তার দরকারও নেই। সাধ্য কি গরম কথাকে নরম করে বলি? সুভাষের স্বভাবের মধ্যে কোথাও কাউকে অশ্রদ্ধা করবার প্রবণতা ছিল না। এদিক দিয়ে হয়তো তাকে আধুনিক বলাই চলে না। সে একটু চুপ করে থেকে আমায় যেন বুঝতে চেষ্টা করে। সে যেন সন্ধি করতে চায়। বলে, দেখুন দিলীপবাবু, ও আলোচনা এখন থাক। আমি আপনার কাছ থেকে কথা চাই, আপনি আমাদের বিতর্ক সভায় আসুন। এই কথায় একটু গর্ববোধ করি না কি আর, কিন্তু তবু যেন ঠিক সাহস পাইনি। আচ্ছা যাব, আমতা আমতা করে। শুধু আমি ভালো কথা কইতে পারি নে। কোনোদিন প্রকাশ্য সভায় আমি বক্তৃতাও করিনি, কিন্তু শ্রোতা হিসেবে আমি খাসা মানুষ। সুভাষ হাসলে তাকে এত ভালো দেখায়, এত ভালো আর কিছুতে নয়। যেন রুক্ষ গম্ভীর পাহাড়ের বুকে ছলছল ঝর্ণার জল। একটু নাড়া দিলে, একটু তার বুকে ঘা দিলেই দৃশ্য পরিবর্তন। বাইরে থেকে দেখলে সুভাষকে বেশ গম্ভীর দেখায় সব সময়েই, কিন্তু আমি এই থমথমে ভাবটা বেশিক্ষণ সইতে পারি না। আমার পিতৃদেবের এদিক দিয়ে খ্যাতি ছিল খুব। তিনি ছিলেন হাসির রাজা। তার কবিতায়, তার নাটকেও তার পরিচয় পাওয়া যায়। তিনি দরকার মতো গম্ভীর হতেন, আবার অন্য সময় প্রাণ খুলে হাসতেন। সুভাষও ঠিক এমনি ধরনের ছিল। বাইরে থেকে তাকে দেখলে মনে হতো রাশভারী, যেন বিধাতা ওকে হাসি দেননি। হয়তো ও ছেলেবেলায় ওর মাকে প্রশ্ন করেছিল, হ্যাঁ মা, হাসি কাকে বলে? কিন্তু সুভাষকে যারা একবার হাসতে দেখেছে তারা জানে যে একবার হাসতে শুরু করলে, তার পেটে খিল ধরলে তবে হাসি থামত, কিন্তু পরমুহূর্তে তার স্বভাব গাম্ভীর্য ফিরে আসতো আবার। তার অভাব ছিল না কিছুরই। কাজে উৎসাহ ছিল অদ্ভুত। যে কাজ সে তুলে নিত, তার সফল করবার জন্য পরিশ্রম করত সে অমানুষিক। তার পা থেকে মাথা পর্যন্ত একাগ্রতার ছাপ মাখানো। যে জিনিসটা তার মনকে পেয়ে বসত, সেটা হাসিল করবার জন্য সুভাষ সব কিছু খোয়াতে পারত। তার সে আভিজাত্য আমি দেখেছি। কিন্তু সুভাষের স্বভাব মাধুর্য আমায় মুগ্ধ করেছিল। গোড়া থেকে যখন আমি সুভাষকে বীর পূজা দিই মনে মনে, তখনই অন্তরে একটা শঙ্কা ছিল যে হয়তো সে আমার কল্পনায় আঁকা ফুলটির তুলনায় কোনো না কোনো দিক থেকে অপরিণত থেকে যাবে। কিন্তু শেষে দেখলাম আমি যা চেয়েছিলাম তার 16 আনাই পেয়েছি। তার প্রাণ খোলা হাসি আমার মনে স্বস্তি এনে দিত স্বাচ্ছন্দ্য আর আনন্দ। হাসি থামলে পরে সুভাষ বললে, অবশ্যই বিতর্ক সভায় শ্রোতার চাহিদা আছে, তবু আপনি শুধু শ্রোতা হিসেবে যোগ দিলে কি সেটা সত্যিকার সহযোগিতা হবে? কেবলমাত্র আদর্শ শ্রোতা দিয়ে সভার কাজ চালানো যায় কি? তা বটে, কিন্তু আমার অসুবিধা কি বুঝতেই তো পারছেন। অনেকটা ভরসা করেই বলি, যেন কথাটা যেন একটু বেশি বিজ্ঞের মতো শোনালো। অসুবিধে কথাটা ব্যবহার করার জন্য যে সমস্যার ইঙ্গিত দেওয়া হলো, তাকে নিজের সম্বন্ধে একটা গুরুত্বও জুড়ে দিলাম হয়তো। সুভাষ যথেষ্ট বুদ্ধিমান, বলল ঘাড় নেড়ে, হ্যাঁ, আমি আপনার ও অসুবিধের কথাটা বুঝেছি, আবার বুঝিনিও বলা যায়। কি জানেন, আমরা ভারতবর্ষের লোক নিজের ওপর এতটুকু ভরসা করতে পারি না, ফলে ওই অসুবিধাটা পেয়ে যায় আশকারা। শেক্সপিয়ার পড়ুন, নিজের শক্তির চরম পরীক্ষার জন্য সবসময় তৈরি হয়ে থাকুন, দেখবেন কোথাও আপনি হটবেন না। সুভাষের মুখে বই পড়া বুকনিগুলো যেন মোটেই বেখাপ্পা শোনাতো না। আমরা আধুনিক যুগের মানুষ হঠাৎ পিছিয়ে যাওয়া ভাবতেও পারি না। ঘোড়া যেমন পিছু হটে চলতে পারে না, তেমনি আমাদেরও প্রগতি হতে পারে না পিছন দিকে। কিন্তু এদিক দিয়ে
সুভাষের একটা অদ্ভুত দক্ষতা ছিল। সে অনায়াসে সেই ভিক্টোরিয়া যুগের মামুলি গত দিয়ে আমাদের সবাইকে অভিভূত করে ফেলেছিল কেমব্রিজে। তফাতের মধ্যে ছিল তার আচার আচরণে আধুনিক ব্রাহ্ম ধরনের চৌকস চাকচিক্য। অর্থাৎ কেমব্রিজে পড়বার সময় আমরা ছিলাম কাছাকাছি, খুব অন্তরঙ্গ হয়ে মেশবার সুযোগ ছিল। তাছাড়া তখন প্রথম পরিচয়ের প্রশংসাচ্ছন্নতার অনেকটা ঘোর কেটে গেছে। তাকে অতিক্রম করে আমি সাদা চোখে দেখতে পাই, বিচার বুদ্ধির সহায়তাও অনেকটা পেয়ে গেছি। অবশ্য একথা অনেকদিন পরে বুঝতে পেরেছিলাম। আমি একটু হেসে বলি, হ্যাঁ, কথাটি খুব খাঁটি, কিন্তু আমার অসুবিধের কথাটি খুলে বলা হয়নি এখনো। সেই যে বাবার একটা হাসির গান আছে না, গুনগুনিয়ে, আমার অবস্থা অনেকটা সেই রকম। হতে পারতাম রাজনৈতিক বক্তাও অন্তত, কিন্তু দাঁড়ালেই হয় স্মরণশক্তি অবাধ্য স্ত্রীর মতো, আর মুখস্থ সব বুলি এমন বেজায় যায় সব ঘুলিয়ে, আর সুযোগ পেয়ে পথে দাঁড়ায় বিদ্রোহী ভাবগুলি হে। তা হাজার কাশি আদর করি দাড়িতে হাত বুলিয়ে, তাই রইলাম বৈঠকখানা বক্তা আমি চোটে মোটেই তো, তা নইলে খুব এক বড়। হ্যাঁ, তা বটেই তো, তা বটেই তো। সুভাষ আবার হো হো করে হেসে উঠল। কিন্তু আমি আজই আপনাকে ধাঁ করে একটা বড় বক্তা হতে বলছি না। তাছাড়া আমাদের কলেজের তর্কে রাজবিদ্রোহী শেষ পর্যন্ত অস্পৃশ্যই থেকে যাবে। আমি চাই যে ছেলেরা দ্রুত চিন্তা করতে শিখুক। চিন্তা শক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই আত্মপ্রত্যয় আসবে, সেটাই তো বড় লাভ। আমরা ভারতবাসীরা পরের মুখ চেয়ে চলতেই বড় বেশি অভ্যস্ত। কাজে কর্মে মতামতে কোনো কিছুর উদ্দীপনায় সবটাতেই আমরা আর একজনের অপেক্ষায় বসে থাকি। তাই আমি এই বিতর্ক সভার মধ্য দিয়ে আমাদের নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা অর্জন করে নিতে চাই। তার এ কথা আমার মনে ধরল। তার গুণই ছিল তাই, সে যেমন করে হোক অপরকে নিজের দলে টেনে আনবেই। যুক্তি তর্ক সব কিছু প্রয়োগ করেও সুভাষ অন্যের আস্থা আদায় করতে পারত। আমি জানতাম ওটা আমার স্বধর্ম নয়, এবং আজও আমি বাগ্মিতাকে বড় শিল্প বলে স্বীকার করি না। তবু সেদিন আমি সম্মত হয়েছিলাম। সেদিন আর কি আলোচনা হয়েছিল মনে নেই। যদি বলি যে সেদিন কথা প্রসঙ্গে যা যা আলোচনা হয়েছিল তার হুবহু সব মনে আছে আমার, তাহলে সত্যের অপলাপ হবে। তবু যা বললাম তা বাজে কথা নয়। এবং সুভাষের সেই অল্প বয়সেও যে ব্যক্তিত্বের বিকাশ হয়েছিল, এ তারই আংশিক পরিচয়। 18 বছর বয়সের তুলনায় সুভাষের মন অত্যন্ত বেশি এগিয়ে গিয়েছিল বইকি। সুভাষের সঙ্গে কথা বলার সময় কেবলই মনে হতো সে যেন আমাদের চেয়ে বেশ কয়েক বছরের বড় এবং বিজ্ঞ। নেতৃত্ব করবার অদ্ভুত দক্ষতা ছিল তার। এই সম্বন্ধে সে নিজেও বেশ সচেতন ছিল। এই আত্মসচেতনতা তার পক্ষে কোনোদিন ক্ষতিকর হয়নি বলবো না, তবে একথা স্বচ্ছন্দে বলতে পারি, যারা তার নেতৃত্ব মেনে নিয়েছে তাদের সে কোনোদিনই নিজের চেয়ে ছোট মনে করেনি। যারা বলে গত যুদ্ধের সময় সুভাষ ফাসিস্ট নেতার মতো অধীনস্থ অনুচরদের যেন লাগাম বেঁধে অনর্থক বড় কষ্ট দিয়েছে, আমি বলবো তারা সুভাষকে জানে না, দেখেনি।